ভিআইপি ট্রেনে এক গরিব লোক উঠে পড়ায় অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এমন এক ঘটনা ঘটল যাতে সেই ট্রেনে থাকা সব যাত্রী উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করতে বাধ্য হলো। কিন্তু কেন, কি এমন ঘটেছিল, আর কে এই গরিব লোকটা? পুরো সত্যিটা জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রাত ৩টে, চারপাশ নিস্তব্ধ, একটা শব্দও নেই। দিল্লির বাইরের এক ফাঁকা রাস্তা, শহরের আলো থেকে বহু দূরে। কুয়াশার ভেতর দিয়ে আসছে একটা কালো গাড়ি। গাড়িটা ধীরে ধীরে এসে থামে রাস্তার ধারে। দুটো লোক গাড়ি থেকে টেনে নামিয়ে আনে একজন মাঝবয়সী মানুষকে। তার মুখে কালো কাপড় চাপা, শরীর অচেতন, কোনো শব্দ নেই তার গলায়। তাকে রাস্তার পাশে ফেলে গাড়িটা আবার স্টার্ট দেয়, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকারে মিলিয়ে যায়। চারপাশে ঝোপঝাড় আর দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ। 10 বছর পর বয়সের ছাপ মুখে পড়েছে, চোখের কোণে কাঁটার মতো দুঃখ জমে আছে। শরীরটা শুকিয়ে গেলেও চোখ দুটো এখনো স্বপ্নে ভরপুর। লোকটার নাম দেবজ্যোতি। দিল্লি শহরের রাস্তায় ঘুরে বেড়ায় সে। পরনে পুরনো একজোড়া জামা, ময়লা ধুলি মাখা প্যান্ট, কাঁধে সবসময় একটা পুরনো কাপড়ের পোটলা ব্যাগ ঝুলে থাকে, যার মধ্যে তার সমস্ত জীবন বন্দি। সে দিল্লিতে আছে 10 বছর ধরে, কিন্তু তার আগের কথা কিছুই মনে পড়ে না। কোথায় ছিল সে? তার ঘর কোথায়? মা বাবা ছিল কি না? সব যেন মুছে গেছে স্মৃতি থেকে। কখনো কোনো চায়ের দোকানে হেল্পার, কখনো গুদামে মাল ওঠানো, আবার কখনো রেল স্টেশনে ঝাড়ু। যেখানে যেমন কাজ পায় সেখানেই দিন চলে যায়। একদিন ঝাড়ু দিতে দিতে হঠাৎ এক ভিআইপি ট্রেন চোখে পড়েছিল তার। চকচকে কামরা, ভিতরে বসা সম্মানিত যাত্রীরা, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষদের শ্রদ্ধা ভরা চাহনি। সব কিছু দেখে তার চোখ ছলছল করে উঠেছিল। সেই মুহূর্ত থেকেই অজান্তেই তার ভেতর জন্মে নিয়েছিল এক স্বপ্ন। একদিন সেও ওই ট্রেনে চড়বে, টিকিট না থাকলেও, পরিচয় না থাকলেও, শুধু একবার সেই ট্রেনের ভেতর থেকে পৃথিবীটাকে দেখতে চায়। তাই প্রতিদিন সকালে কিংবা কাজের ফাঁকে দুপুরে সে গিয়ে দাঁড়ায় দিল্লি স্টেশনের এক নির্দিষ্ট প্ল্যাটফর্মে। চুপচাপ তাকিয়ে থাকে সেই ট্রেনটার দিকে। দিল্লি ভিআইপি এক্সপ্রেস, চকচকে লম্বা অত্যাধুনিক এক্সপ্রেস ট্রেন, যেখানে ওঠেন শুধু ভিআইপি, বড় অফিসার, ধনী ব্যবসায়ী কিংবা বিদেশ ফেরত যাত্রীরা। আর সে দাঁড়িয়ে থাকে দূরে, গায়ে পুরনো জামা, চোখে অনুচ্চারিত সেই স্বপ্ন। সে জানে ওখানে চড়তে গেলে পকেটে মোটা টাকার টিকিট থাকতে হয়। সে জানে ওই ট্রেন সাধারণ মানুষের জন্য নয়, আর তার মতো এক ছিন্নমূল মানুষের কথা তো কেউ ভাবেই না। সেই এক স্বপ্ন নিয়েই সে বেঁচে আছে, আর সেই স্বপ্নটা যেন হঠাৎ একদিন নিজের পায়ে হেঁটে এগিয়ে এলো তার সামনে। সেই দিনটা ছিল একটু মেঘলা, হালকা বাতাস বইছিল শহরের প্ল্যাটফর্মে, আর রেললাইন ধরে আসছিল সেই ভিআইপি এক্সপ্রেস ধীরে ধীরে। দেবজ্যোতি সেই অনেক আগে থেকে স্টেশনে, চোখে তীব্র চাহনি, কিন্তু পা চলছিল ধীরে। ট্রেনটা থামতেই অন্য সবাই টিকিট হাতে লাইনে দাঁড়ায়। দেবজ্যোতি তাদের ফাঁক গলে একদম পেছনের কামরার দিকে এগিয়ে যায়। মাথা নিচু, মুখে কোনো শব্দ নেই। পেছনের দরজা খুলে যায় এক মুহূর্তের জন্য, আর ঠিক তখনই সে উঠে পড়ে। যেই সিট ফাঁকা দেখে সেখানেই গিয়ে চুপচাপ বসে পড়ে। ভিতরের এসি কামরাগুলো যেন এক অন্য জগৎ। আরাম, সুবাস, ঝকঝকে সিট, সব কিছুতেই একটা শ্রেণী, একটা চাহনি। তার জামার গন্ধ যেন কামরায় ঠান্ডা হাওয়ায় একটু আলাদা রকমেই ধরা পড়ে। কেউ কিছু না বললেও পাশের লোকটা একটু কপাল কুঁচকে তাকিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন যাত্রীরা কেউ মোবাইল ঘাঁটছে, কেউ হেডফোনে চোখ বন্ধ করে গান শুনছে, কেউ বা জানলার দিকে তাকিয়ে জাস্ট ঘুমাচ্ছে। আর এক কোণে চুপ করে বসে আছেন দেবজ্যোতি। কেউ যেন তার অস্তিত্ব টেরই পায় না। তার চোখ জানালার বাইরে নয়, বরং ভিতরের আলোতে। সে যেন চুপ করে দেখছে নিজের স্বপ্নটা একটু একটু করে বাস্তব হচ্ছে। ঠিক তখনই হঠাৎ এক যাত্রী উঠে এসে তার সামনে দাঁড়িয়ে বলে, এই সিট তো আমার, তোমার টিকিট নাম্বার কত? দেবজ্যোতি চুপ করে তাকায়, কোনো শব্দ করে না, শুধু মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে অন্য কোথাও সরে যাবে, এমন সময় সে শুনতে পায় লোকটি হেসে বলছে, এখন তো গরিবের দলও ভিআইপি ট্রেনে উঠছে, টিকিট নেই, কিছু নেই।
যেখানে পারে বসে পড়ে। এক মুহূর্তের জন্য কিছু বলেন না দেবজ্যোতি, কিন্তু তার ভেতরের কোথাও যেন কিছুটা চেপে যায়। তার চোখে জল নেই, প্রতিবাদ নেই, শুধু দীর্ঘশ্বাস আর চুপচাপ সরে যাওয়া। এই ছোট্ট অপমানের মধ্যেই যেন বহু বছরের গোপন ব্যথা আবার একটু জেগে ওঠে। তারপর ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে। একটা মৃদু কম্পন আর জানালার কাঁচের বাইরে দৃশ্যগুলো দ্রুত পাল্টাতে থাকে, কখনো গাছ, কখনো বাড়ি, কখনো জলাভূমি। দেবজ্যোতি এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ঝিলিক নেই, তবু মনটা যেন কোথাও উড়ে চলেছে, ফিরে যাচ্ছে সেই দিনগুলোর দিকে যখন সে না, এখনও তার সেই সব স্পষ্ট মনে নেই। কিছু ঝাপসা ছবি আসে, আবার হারিয়ে যায়। ঘণ্টাখানেক কেটে গেছে, ট্রেন তখন গতি পেয়েছে। ভেতরে তৈরি হয়েছে এক উৎসবের পরিবেশ। কেউ গান ধরেছে, কেউ তাস খেলছে, কিছু পরিবার হেসে খেলে গল্প করছে, কেউ খাবার খুলে বসেছে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, স্যান্ডউইচ। চারপাশে হাসির শব্দ, উচ্ছ্বাস, ব্যস্ততা। ঠিক তখনই এক ছোট ছেলে চিপসের প্যাকেট এগিয়ে দেয় দেবজ্যোতির দিকে। সে হয়তো কিছু না ভেবেই করেছিল, একটা নিঃস্ব মানুষের পাশে বসা একটা সহজ মানবিক কাজ। কিন্তু তার আগেই তার মা তৎক্ষণাৎ হাত টেনে নিয়ে বলে ওঠে, না না, ওদিকে যাস না, ওই লোকটার গায়ে কত নোংরা, কি করছিস এসব? দেবজ্যোতি এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে, তারপর মুখ ঘুরিয়ে নেয়। কিছু বলে না, কিছু চায় না। আর ঠিক সেই রঙিন ভিড় ভরা কামরার মাঝখানে এক কোণে চুপ করে বসে থাকে দেবজ্যোতি, যেন নিজের মনের গহীনে হারিয়ে যাচ্ছে কোথাও। ঠিক তখনই কামরায় প্রবেশ করেন টিটি, কালো কোট পরা আর হাতে একটা মোটা খাতা। টিকিট প্লিজ। এক এক করে সবাই টিকিট দেখাতে থাকে, কেউ ফোনে SMS দেখায় বা কার্ড স্ক্যান করায়। টিটির চোখ এবার যায় সেই কোণের সিটে বসা দেবজ্যোতির দিকে। এই যে ভাই, আপনার টিকিটটা দিন তো। দেবজ্যোতি একটু চমকে ওঠে, কণ্ঠে হঠাৎ শুকিয়ে যাওয়া একটা আওয়াজ, টিকিট, টিকিট আমার নেই। এই তিনটে শব্দ যেন পুরো কামরায় আগুন ছড়িয়ে দেয়। একটু দূরে বসা এক যুবক হেসে বলে, দেখো দেখো, আজকাল VIP ট্রেনের অবস্থা, কারা উঠছে ট্রেনে। চারপাশে হাসি রোল ওঠে। দেবজ্যোতি মাথা নিচু করে বসে থাকে। টিটি একটু কঠোর গলায় বললেন, দেখুন, এটা VIP এক্সপ্রেস। আপনি না হয় গরিব, কিন্তু নিয়ম তো সবার জন্য সমান। আপনার কাছে টিকিট নেই, সুতরাং আপনাকে ফাইন দিতে হবে। ফাইন? কথাটা শুনে দেবজ্যোতির চোখ কুঁচকে ওঠে। এক মুহূর্ত যেন মাথা তুলে তাকায় সে, তারপর আস্তে করে বলে, আমার কাছে তো তেমন কিছু নেই, এই 50 টাকা আছে শুধু। টিটি হালকা বিরক্ত স্বরে বললেন, দুঃখিত, এতে হবে না, আপনাকে পরবর্তী স্টেশনে নেমে পড়তে হবে, এটাই নিয়ম। দেবজ্যোতি মাথা নাড়ে, আর কিছু বলে না, না প্রতিবাদ না অনুরোধ। টিটি চলে যায়, কিন্তু চারপাশের চোখগুলো তখনও আটকে থাকে তার গায়ে। সে যেন একটা অপরাধ করেছে। কামরার মাঝখানে চুপচাপ বসে আছে। একজন বলে ওঠে, দেখ দেখ, ওই লোকটা না টিকিট ছাড়াই উঠে পড়েছে। আর কয়েকজন মুখ চাওয়াচাই করে হেসে ফেলে, কেউ টিপ্পনি দেয়, কেউ সরে গিয়ে বসে। কামরাটা যেন একটু হালকা নাড়াচাড়া হয় তার কারণে। দেবজ্যোতি কিছু বলে না, সময় গড়ায়, কিন্তু বাইরের মেঘলা আবহাওয়ার মতোই কামরার মধ্যেও এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ে। কেউ জানতো না তখন যে পরের মুহূর্তের যে ঘটনা ঘটতে চলেছে তা এই ট্রেনের ইতিহাস বদলে দেবে। ট্রেন তখন একটা বড় ব্রিজ পার হচ্ছিল, নদীর উপর দিয়ে ছুটে চলা এক দীর্ঘ ধাতব সেতু, নিচে জল, উপরে মেঘের ছায়া। হঠাৎই এক ভয়ঙ্কর শব্দ, মা, মা, দম বন্ধ হয়ে আসছে, মা, আমি। চিৎকারটা এসেছিল VIP কামরার সামনের দিক থেকে। হঠাৎ সবাই চমকে তাকালো। একজন যুবক, ছিপছিপে গড়ন, পরনে ব্র্যান্ডেড শার্ট, গলা চেপে ধরে বসে পড়েছে সিটে। পাশে বসা তার মা ছেলের গা ধরে কাঁপতে শুরু করলেন, রোহন, রোহন, চোখ খোল, আমার ছেলে, কেউ কিছু করো। তার গলা ফেটে কান্না বেরোচ্ছে। মহিলাটি স্বামীর দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, কি গো, কিছু করো না, আমার ছেলেটার মনে হয় শরীর খারাপ করছে। ভদ্রলোক মুখ শুকিয়ে ফেলেছেন, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। একটা কাঁপা গলা কেবল বলল, হ্যাঁ হ্যাঁ, দেখি কেউ ডাক্তার আছে কি না। ছেলেটির চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, ঠোঁট নীলছে, শরীর ঘামে ভিজে গেছে, হাত পা টানাটানি করছে, শরীরটা যেন
টান দিয়ে আটকে যাচ্ছে কোথাও। চারপাশে হইচই, কেউ উঠে দাঁড়িয়েছে, কেউ কাঁপা গলায় চিৎকার করছে, কেউ মুখে হাত চেপে বসে পড়েছে আতঙ্কে। এক মহিলা বললেন, এই কামরায় কি কোনো ডাক্তার নেই? 5 সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ল চিৎকার, মেডিকেল বক্স কোথায়? এই ট্রেনটা ভিআইপি, এখানে তো ডাক্তার থাকা উচিত। কেউ কোনো উত্তর দিতে পারছে না। এই সময় কামরায় ঢুকে পড়ল টিটি, সঙ্গে 2জন রেল পুলিশ। সবাই একসাথে কথা বলছে, কেউ ফোন করছে, কেউ হতবাক, কেউ কারো দিকেই তাকিয়ে থাকতে পারছে না। এদিকে ট্রেন তখন নদী পেরিয়ে গেছে, আর এখন চলছে একদম ফাঁকা মাঠের উপর দিয়ে। এই জায়গায় ট্রেন দাঁড় করালেও বাইরের জগৎ থেকে কোনো সাহায্য আসবে না, শুধু ভেতরে একটা কান্না, একটা অস্থিরতা আর একটা প্রশ্ন, কে বাঁচাবে ছেলেটাকে? ঠিক তখনই নিঃশব্দে উঠে দাঁড়ালেন সেই লোকটা, দেবজ্যোতি। মাথা নিচু, মুখে ভাবলেশীন অভিব্যক্তি, কিন্তু চোখে ভেতরের আগুনটা যেন একেবারে নতুন করে জ্বলে উঠেছে। সে ধীরে ধীরে ছেলেটার পাশে এগিয়ে যায়। অনেকেই চোখ কুঁচকে তাকায়, এই লোকটা টিকিট কাটেনি, এর আবার এখানে কি কাজ? ওর তো ট্রেনে ওঠারই যোগ্যতা নেই। একটু দূরে দাঁড়িয়ে থাকা টিটি বাধা দিতে চায়, কিন্তু রোহনের মায়ের কান্না ফেটে পড়ে। দয়া করে কিছু একটা করুন, আমার ছেলেটাকে বাঁচান। দেবজ্যোতি চুপচাপ পাশে বসে পড়ে, একবার হাত রাখে ছেলেটার গলার কাছে, তারপর বুকের মাঝখানে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড মনোযোগ দেয়, শুধু নিঃশ্বাস শোনে। তারপর ধীরে ধীরে ব্যাগ খুলে এক ছোট কাপড়ের পুঁটলি বের করে। ভেতরে বাঁধা কিছু শুকনো ভেষজ উপাদান। সে এক প্রকার প্রাকৃতিক তেল বের করে দুহাত ঘষে গরম করে রোহনের কপালে লাগায়। তার বুকের মাঝখানে কিছু পয়েন্টে চাপ দেয়, আর নির্দিষ্ট কিছু জায়গায় আঙুলে করে ব্যায়াম শুরু করে। পাশ থেকে এক যাত্রী বলে ওঠে, এই পাগলামি বন্ধ করুন, ছেলেটা সিরিয়াস। কিন্তু ঠিক তখনই রোহনের শরীরটা একটু ঝাঁকি খায়, তার চোখ হালকা খুলে যায়, ঠোঁট কাঁপছে, বুক উঠছে নামছে, নিঃশ্বাস ফিরে এসেছে। ছেলেটা ফিসফিস করে বলে, মা। মৃদু আওয়াজ বেরিয়ে আসে তার মুখ থেকে। রোহনের মা অবিশ্বাস্যভাবে তাকিয়ে থাকেন, চারপাশ নিস্তব্ধ। একজন রেলগার্ড ফিসফিস করে বলে, এই লোকটা কে? দেবজ্যোতি ছেলেটির নাড়ি পরীক্ষা করে, ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এখন শুধু বিশ্রাম দরকার, আস্তে করে বলে সে। চারপাশে স্তব্ধতা, কেউ কাঁদছে, কেউ চুপ করে বসে আছে, কেউ মোবাইল অফ করে শুধু তাকিয়ে আছে তার দিকে। এই সেই লোক যাকে একটু আগেই তুচ্ছ করে তাড়িয়ে দিতে চেয়েছিল সবাই, যাকে নিয়ে হাসাহাসি টিটকারি চলছিল, এখন তার সামনে সকলেই মাথা নিচু করে দাঁড়িয়ে। রোহনের বাবা, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ, তিনি কিছু না ভেবে সোজা দেবজ্যোতির সামনে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেললেন। তার কণ্ঠ কাঁপছে, আপনি না থাকলে আমার ছেলে বাঁচত না। আপনি কে? দেবজ্যোতি একটু থেমে বলেন, আমি কে সেটা আমি নিজেই জানি না বাবু, আমার আগের কিছুই মনে নেই, শুধু জানি আমি এখন দিল্লিতে থাকি। এই ট্রেনটা ছিল আমার বহুদিনের স্বপ্ন, এই একবার চড়ার ইচ্ছে ছিল, কিন্তু পকেটে ছিল না টিকিটের দাম, তাই সাহস করে উঠে পড়েছিলাম। ভাবিনি একটা গরিব লোককে দেখে এত অবহেলা, এত সন্দেহ। তার কথা কেউ থামায় না, সবাই কেমন চুপ করে শোনে। কেউ যেন মোবাইলে ভিডিও তুলছিল, কেউ ছবি, আর সেই মুহূর্তই কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, এই মানুষটিকে যদি কেউ চিনে থাকেন এখনই কমেন্টে জানান। হাজার হাজার মানুষ ভিডিওটা দেখেছে, শেয়ার করছে, কমেন্ট বক্সে ঝড় উঠেছে। নানা লোকজন নানা রকম মতামত জানাচ্ছে, এমন লোককে দেশে রাখা উচিত, এ তো জাতীয় সম্পদ। ঠিক তখনই ভেসে ওঠে এক স্পষ্ট দৃঢ় কমেন্ট, একজন মধ্যবয়সী প্রোফাইল থেকে। আরে, এ তো স্পেশালিস্ট ডাক্তার দেবজ্যোতি চক্রবর্তী, যিনি একসময় আমাদের নার্সিংহোমে রুগীদের স্পর্শেই সুস্থ করে তুলতেন। এমন ক্ষমতা খুব কম চিকিৎসকেরই ছিল। বছর 10 আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন দয়া করে এই নম্বরে ফোন করুন বলে একটা ফোন নাম্বার দিয়ে দেয়। এই একটাই কমেন্ট যেন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা বিক্রম, রোহনের বাবা, তৎক্ষণাৎ নিজের ফোন থেকে সেই কমেন্টে থাকা নম্বরে ফোন করেন। দূর থেকে এক নারীর কণ্ঠ ভেসে আসে, হ্যালো, কে বলছেন? রোহনের বাবা বললেন, আপনারা কি ডাক্তার দেবজ্যোতি চক্রবর্তীকে চিনেন? ওপাশে কয়েক সেকেন্ড নিঃশব্দতা, তারপরই এক কান্না ভেজা গলা ফেটে পড়ে, উনি আমার স্বামী,
উনি যে সত্যি বেঁচে আছেন আমি ভাবতেও পারিনি। চোখের জল সামলে মহিলা আবার বলেন, আমাদের বাড়ি কলকাতার গড়িয়া স্টেশনের কাছে। আমরা ভেবেছিলাম ও আর ফিরে আসবে না। রোহনের বাবা স্তব্ধ হয়ে যান কিছুক্ষণ। চারপাশে শব্দ যেন হঠাৎ থেমে যায়। তারপর গভীর এক শ্বাস নিয়ে তিনি বলেন, উনি এখন আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। তবে আমি জানতে চাই, এত বড় ডাক্তার, তিনি এই অবস্থায় দিল্লিতে কি করছেন? কেন কেউ খোঁজ করেননি? মহিলাটির গলা তখনও কাঁপছে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করেন সেই ভয়াবহ রাতের গল্প। সেই রাতে উনি একটি মেডিকেল কনফারেন্সে গিয়েছিলেন কলকাতার বাইরে, লখনৌতে। ফিরবেন বলেছিলেন রাত 10:30টার ফ্লাইটে, কিন্তু তারপরে উনি আর ফেরেননি। আমরা ভেবেছিলাম কিছু দুর্ঘটনা হয়েছে। খোঁজ শুরু করি বিমানবন্দর, হাসপাতাল, থানা, সবখানে। উনার এক ঘনিষ্ঠ বন্ধু, উনি প্লেনের টিকিট বুক করেছিলেন, তিনি বলেছিলেন উনি হয়তো প্লেনে ওঠেননি। তখনই সন্দেহ হয়, কিন্তু কোনো প্রমাণ ছিল না। তদন্তে জানা যায় তিনি ফ্লাইটে ওঠেননি। আমরা ভেবেছিলাম হয়তো রাস্তা থেকে তাকে অপহরণ করা হয়েছে। পুলিশও কয়েক মাস খুঁজেছে, তারপর বন্ধ করে দেয় কেস। কেউ জানতো না উনি কোথায় গেলেন, এমনকি আমরাও ভাবতাম হয়তো আর নেই। এইটুকু শুনে রোহনের বাবার গলা ধরে আসে। অন্যদিকে দেবজ্যোতি কিছুই জানে না এসব। সে জানে না তার স্ত্রী বছরের পর বছর ধরে তাকে খুঁজেছে। সে জানে না একটা সংসার এক রাতে ভেঙে পড়েছিল। রোহনের বাবার গলা কাঁপছিল। ফোনের ওপার থেকে স্ত্রীর সেই কান্নার জড়ানো কণ্ঠ এখনও কানে বাজছে। তার মুখে এবার এক দৃঢ় সিদ্ধান্তের ছাপ। তিনি বললেন, চিন্তা করবেন না, আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে। কথাটা শোনা মাত্র ট্রেনের ভেতরে যেন এক নীরব বিস্ফোরণ ঘটে। সকল যাত্রীরা এবার চুপচাপ, কেউ চোখে জল মুছছে। রোহনের মা দেবজ্যোতির পায়ে হাত জোড় করে বললেন, আপনি ভগবান, আপনি না থাকলে আমার ছেলেটা আজ বাঁচত না। রোহন এগিয়ে এসে দেবজ্যোতির হাত ধরে বলল, স্যার, আপনি একজন সত্যিকারের হিরো। দেবজ্যোতি কিছু বলেন না, শুধু একটু হাসেন। সে জানে না সে কোথা থেকে এসেছে, কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারে সে যে ভালো কিছু করেছে সেটা তার স্মৃতি না থাকলেও মন জানে। এদিকে রোহনের বাবার মনে একটা সন্দেহ জেগে ওঠে। এই মানুষটিকে দিল্লির এক অজানা রাস্তায় কে রেখে এলো? কেন কেউ খোঁজ করেনি? সঙ্গে থাকা এক পুলিশ অফিসার বলেন, স্যার, যদি অনুমতি দেন আমরা এ ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি। রোহনের বাবা মাথা নাড়েন। পুলিশরা এসে দেবজ্যোতিকে জিজ্ঞেস করে, আপনার শেষ মনে আছে কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন? দেবজ্যোতি মাথা নিচু করে বলেন, শুধু একটা মুখ মনে পড়ে, আমার এক বন্ধু, আমরা একসঙ্গে কাজ করতাম। কিন্তু তারপর সে থেমে যায়। স্মৃতিগুলো ঠিক স্পষ্ট নয়, কিন্তু কিছু ঝাপসা ছবি যেন ভেসে আসে। একদিন পর হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছায়। দেবজ্যোতি যখন নেমে আসে, পুরো ট্রেনের যাত্রীরা দাঁড়িয়ে পড়ে। কারো চোখে জল, কারো হাতে ফোন, কেউ আবার হাত জোড় করে বলে, স্যালুট ডাক্তারবাবু। দেবজ্যোতি মাথা নিচু করে নম্রভাবে হাঁটে। সে অভ্যস্ত নয় এই সম্মানে, কিন্তু তার ভিতরটা ভরে যাচ্ছে একটা নরম শান্ত আলোয়। রোহনের বাবা নিজ হাতে তাকে নিয়ে যান পুলিশের গাড়িতে। এবার গন্তব্য কলকাতা গড়িয়া। পুলিশ তদন্ত শুরু করে। দেবজ্যোতি স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে ওর পুরনো নথি, ফোন রেকর্ড, ক্লিনিকের তথ্য সব ঘেঁটে এক জায়গায় এসে থামে। দেবজ্যোতির সেই পুরনো বন্ধু এখন এক প্রাইভেট ক্লিনিকে কাজ করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অস্বীকার করলেও পরে সব স্বীকার করে নেয় সে। দেবজ্যোতি দিনে দিনে এত নাম করে ফেলেছিল, মিডিয়া, মেডিকেল জার্নাল, সব জায়গায় ওর ছবি। আমার সহ্য হচ্ছিল না, তাই এক মেডিকেল কনফারেন্সে যাবার আগের রাতে ওকে ডিনারে ডেকে কিছু মিশিয়ে খাইয়ে দিই। ও অজ্ঞান হয়ে পড়ে। তারপর প্রাইভেট গাড়িতে করে আমি এক বন্ধুর সহায়তায় 20 ঘন্টার বেশি ড্রাইভ করে ওকে গিয়ে ফেলে আসি। এতদিন কেউ খুঁজে পাবে ভাবিনি। বন্ধু গ্রেপ্তার হয়। দেবজ্যোতিকে তার স্ত্রী, সন্তান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। চিকিৎসা শুরু হয় তার স্মৃতি ফেরানোর জন্য। কয়েক মাস পর ধীরে ধীরে তার পুরনো স্মৃতি ফিরে আসে। একদিন সকালবেলা সে নিজের মেডিকেল বই খুলে দেখছিল। তার ছেলে এসে জিজ্ঞেস করলো, বাবা, তুমি কি আবার ডাক্তারি করবে? দেবজ্যোতি হেসে বললেন, হয়তো, তবে এখন আমি শুধু বাবা হয়ে থাকতে চাই। আকাশে তখন একরাশ মেঘের ফাঁকে সূর্য উঠছিল। স্বপ্নটা শেষ হয়নি।
শুধু নতুনভাবে শুরু হয়েছে। আসলে সময় সব কিছুর উত্তর দেয়, তাই কখনো কাউকে ছোট ভাববেন না। তো বন্ধুরা, দেবজ্যোতি বাবুর এই অবিশ্বাস্য জীবনগাথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।